আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। চলুন সরাসরি মূল কথায় চলে যাই। একটু কল্পনা করুন, আপনি বিশাল এক শপিং মলে গেছেন। তবে এটি কোনো সাধারণ মল নয়। এখানকার প্রতিটি দোকান শার্টের দাম অনুযায়ী একদম গাণিতিকভাবে সাজানো। একদিকে পাবেন একদম সস্তা শার্ট, আর সামনের দিকে এগোলে দাম ধীরে ধীরে বাড়তে থাকবে। আজ আপনার মিশন হলো ঠিক $30 দামের একটি নিখুঁত শার্ট খুঁজে বের করা। বেশ মজার একটা চ্যালেঞ্জ, তাই না? এই সাধারণ দৃশ্যপটটি দিয়েই আজ আমরা দারুণ এবং যুগান্তকারী একটি কনসেপ্ট বুঝতে যাচ্ছি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কোনো ডিরেক্টরি বা ম্যাপ ছাড়া এই বিশাল মলে ঠিক $30 শার্টটি আপনি কিভাবে খুঁজে পাবেন? মলে তো শত শত দোকান। যদি আমরা প্রথম দোকান থেকে শুরু করে এক এক করে প্রতিটি দোকানে গিয়ে দাম চেক করি, মানে সারা দিন পার হয়ে যাবে। প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলে লিনিয়ার সার্চ। এটি এতই ধীরগতির যে বাস্তবে এটি মোটেও কোনো কার্যকর পদ্ধতি হতে পারে না। আমাদের আরও ভালো কিছু দরকার। আর ঠিক এখানেই আমরা দুটি ভিন্ন পদ্ধতির পার্থক্য পরিষ্কার দেখতে পাই। সাধারণ ব্রুট ফোর্স পদ্ধতি ব্যবহার করে প্রতিটি দোকান খুঁজলে সময় লাগবে বিগ অফ এন। কিন্তু আমরা যদি একটু স্মার্ট পদ্ধতি ব্যবহার করি, ধরুন আমরা সোজা মলের ঠিক মাঝখানের দোকানে গিয়ে দাম চেক করলাম। এই একটা সিদ্ধান্তেই আমরা মলের অর্ধেক অংশ এক নিমেষেই বাদ দিয়ে দিতে পারি। এর ফলে সময় লাগবে মাত্র বিগ অফ লগ এন। আর এটাই হলো বাইনারি সার্চের আসল ম্যাজিক। চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো একটু দেখে নিই। আমরা শুরু করব অর্ধেক করার ক্ষমতা বা দ্য পাওয়ার অফ হেলভিং দিয়ে। এরপর আমরা দেখব কিভাবে এক্স্যাক্ট ম্যাচ বা নিখুঁত মিল খোঁজা যায়, বাউন্ডারি ও নেক্সট টার্গেটস কিভাবে কাজ করে, ডুপ্লিকেটস এবং রোটেটেড অ্যারের মতো জটিল জিনিসগুলো কিভাবে সামলাতে হয়, এবং সবশেষে অ্যাবস্ট্র্যাক্ট স্পেসে কিভাবে সার্চ করতে হয়। বিশ্বাস করুন, শপিং মলের এই ছোট্ট উদাহরণটি বড় বড় কঠিন সব কোডিং সমস্যা সমাধানের চাবিকাঠি হয়ে উঠবে। চলুন শুরু করা যাক। সেকশন 1, দ্য পাওয়ার অফ হেলভিং, কিভাবে আমরা সার্চ স্পেস বা খোঁজার জায়গাটা কমিয়ে আনতে পারি। এই পুরো প্রক্রিয়ার মূল ইঞ্জিনটাই হলো আমাদের খোঁজার জায়গাটাকে অত্যন্ত দ্রুত গতিতে অর্ধেক করে ফেলা। এর জন্য শুরুতেই আমাদের বাউন্ডারি ঠিক করতে হবে, সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি দামের সীমানা। পুরো অ্যালগোরিদমটিকে আমরা খুব সহজ 3টি ধাপে ভেঙে ফেলতে পারি। প্রথমত, লোয়েস্ট এবং হাইয়েস্ট ইন্ডেক্স ব্যবহার করে একদম মাঝখানের পয়েন্ট বা মিড পয়েন্ট বের করা। দ্বিতীয়ত, সেই মিড পয়েন্টের দামের সাথে আমাদের টার্গেট দামের তুলনা করা। এবং তৃতীয়ত, তুলনার উপর ভিত্তি করে ডান অথবা বাম দিকের সার্চ উইন্ডোটি আপডেট করা। খুবই সিম্পল, তাই না? এই পদ্ধতির সবচেয়ে তৃপ্তিদায়ক অংশটা হলো এলিমিনেশন। ধরুন আমরা মাঝখানের দোকানে গিয়ে দেখলাম শার্টের দাম $12, কিন্তু আমাদের টার্গেট তো $30। যেহেতু পুরো মলটি দাম অনুযায়ী সাজানো, এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো $12 বাম দিকের সব শার্টের দাম নিশ্চিতভাবেই $12 চেয়ে কম হবে। তাই 1 সেকেন্ডেরও কম সময়ে আমরা বাম দিকের পুরো অর্ধেক মলটি লিস্ট থেকে বাদ দিয়ে দিতে পারি। চোখের সামনে এতগুলো অপশন একসঙ্গে বাতিল হয়ে যাওয়াটা সত্যি দারুণ একটা ব্যাপার। ওকে, চলুন সেকশন 2-এ প্রবেশ করি। এবার আমরা দেখব একটি 2D ম্যাট্রিক্সের ভেতরে কিভাবে এক্স্যাক্ট ম্যাচ বা নিখুঁত মিল খুঁজে বের করা যায়। বিষয়টিকে আরেকটু বড় পরিসরে চিন্তা করা যাক। ধরুন একটি 2 ডাইমেনশনাল গ্রিডকে গাণিতিকভাবে চ্যাপ্টা করে একটি লম্বা 1D অ্যারে বানিয়ে ফেলা হলো। কিন্তু কেন? কারণ এই রূপান্তরের ফলে আমরা খুব সহজেই আমাদের আগের সেই একই বাইনারি সার্চ লজিক এই 2D গ্রিডে সরাসরি প্রয়োগ করতে পারব। ব্যাপারটা যেন একটা জটিল গোলকধাঁধাকে একটা সোজা রাস্তায় পরিণত করার মতো। এই লজিকটা কাজ করানোর জন্য মোট উপাদানকে 1D অ্যারের সাইজ হিসেবে ধরতে হবে, অর্থাৎ সারি এবং কলামের গুণফল বা m×n। এরপর 1D এর ওই মাঝখানের ইন্ডেক্সটিকে পুনরায় 2D স্থানাঙ্কে ফিরিয়ে আনতে আমরা ছোট দুটো ফর্মুলা ব্যবহার করব। সারি বা রো বের করতে হলে মিড পয়েন্টকে n দিয়ে ভাগ করতে হয়, আর কলাম বের করতে হলে মিড পয়েন্টকে n দিয়ে মডুলাস করতে হয়। ব্যাস, এভাবেই ম্যাট্রিক্সের ভেতর দিয়ে খুব সহজেই ন্যাভিগেট করা সম্ভব। এবার চলে যাচ্ছি সেকশন 3-এ, বাউন্ডারি এবং নেক্সট টার্গেটস। এখানে আমরা কোনো নাম্বারের সিলিং নিয়ে কথা বলবো। এবার আমাদের সার্চিংয়ের দাবি একটু বাড়িয়ে দিই। আমরা যদি শুধু এক্স্যাক্ট ম্যাচ না চাই, যদি আমরা একটি আপার বাউন্ড বা কোনো নাম্বারের সিলিং খুঁজি, শপিংয়ের ভাষায় বললে যদি ঠিক $30 কোনো শার্ট নাও পাওয়া যায়, তবে এমন একটি শার্ট খুঁজতে হবে যার দাম অন্তত $30 বা তার চেয়ে সামান্য বেশি, কিন্তু হাতের কাছের অপশনগুলোর মধ্যে সেটিই সবচেয়ে সস্তা হতে হবে। অর্থাৎ টার্গেটের চেয়ে বড় বা সমান, কিন্তু সবচেয়ে ছোট মানটি হল সিলিং। বাস্তব জীবনে আমরা কিভাবে শপিং করি একটু ভেবে দেখুন। আপনি একটি $40 শার্ট দেখে ভাবলেন, আচ্ছা আমি এই $40 শার্টটার কথা মনে রাখলাম, কিন্তু দেখি তো বাম দিকের অর্ধেকটায় $35 কিছু পাওয়া যায় কিনা। অ্যালগোরিদম ঠিক এই মানসিকতা নিয়েই কাজ করে। এটি একটি ভ্যালিড রেজাল্ট স্টোর করে রাখে, কিন্তু সেখানেই থেমে যায় না। আরও নিখুঁত এবং ভালো উত্তরের খোঁজে এটি বাম দিকের উইন্ডোতে সার্চ চালিয়েই যায়। একটু তুলনা করে বলি,
সিলিংয়ের ক্ষেত্রে আমরা টার্গেটের চেয়ে বড় বা সমান সবচেয়ে ছোট মানটি খুঁজি, তাই আরও ভালো উত্তরের জন্য আমরা বাম দিকে এগোতে থাকি। অন্যদিকে ফ্লোর খোঁজার ব্যাপারটা এর ঠিক উল্টো। এখানে টার্গেটের চেয়ে ছোট বা সমান সবচেয়ে বড় মানটি খোঁজা হয়, তাই আমরা ডান দিকে এগোই। অর্ধেক করার লজিকটি এখানে চমৎকারভাবে একে অপরের বিপরীত হিসেবে কাজ করে। এবার আসি সেকশন 4-এ, ডুপ্লিকেটস এবং রোটেটেড অ্যারেজ। মানে ডেটা যখন একটু এলোমেলো বা এজ কেস থাকে তখন কি হবে? আচ্ছা, বাস্তব দুনিয়ার ডেটা তো সবসময় নিখুঁত হয় না, তাই না? ধরুন মলে একাধিক দোকান ঠিক $30 শার্ট বিক্রি করছে। যদি আমাদের একদম প্রথম দোকানটি বা ফার্স্ট অকারেন্স খুঁজে বের করতে হয়, তবে আমরা টার্গেট পেলেই থেমে যাই না। আমরা ইন্ডেক্সটি স্টোর করি এবং বাম দিকের উইন্ডোতে ইচ্ছাকৃতভাবেই খোঁজ চালিয়ে যাই। আর যদি শেষ অবস্থান বা লাস্ট অকারেন্স খুঁজতে হয়, ঠিক একই কাজ করি, শুধু ডান দিকের উইন্ডোতে খুঁজতেই থাকি। এখন ভাবুন তো, একটি রোটেটেড অ্যারে কেমন হতে পারে? কল্পনা করুন আমাদের সেই সুন্দর সাজানো শপিং মলটাকে, কিন্তু কোনো অদ্ভুত কারণে সস্তা দোকানগুলোর একটা আস্ত ব্লককে মলের একদম শেষ প্রান্তে সরিয়ে নেওয়া হয়েছে। রোটেটেড অ্যারে ঠিক এমনই। ডেটাগুলো এখনও ব্লক হিসেবে সাজানো থাকে, কিন্তু এখানকার মূল চ্যালেঞ্জ হল ওই পরিবর্তন বা পিভট পয়েন্টটাকে খুঁজে বের করা, যেখান থেকে সাজানো ক্রমটা ভেঙে গেছে। এখানে নেভিগেট করার জন্য আমরা প্রথমে মিড পয়েন্ট বের করি। তারপর আমাদের চেক করতে হয় কোন অর্ধেক অংশটি পুরোপুরি সাজানো আছে। আমাদের টার্গেট কি ওই সাজানো অংশের ভেতরেই লুকিয়ে আছে? যদি থাকে, দারুণ, আমরা সেখানেই খুঁজব। আর যদি না থাকে, তবে আমরা ওই পুরো অংশটাকে নিশ্চিন্তে বাদ দিয়ে বিপরীত দিকে সার্চ করা শুরু করব। আসল কথা হলো কোন অংশটাকে আমরা বিশ্বাস করতে পারি সেটা খুঁজে বের করা। চলুন এবার সেকশন 5-এ যাই এবং দেখি এই পদ্ধতি কিভাবে কাজ করে। অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত স্পেস সার্চ করা, বিশেষ করে জাহাজের শিপিং ক্যাপাসিটি বের করা। এবার শপিং মল থেকে পুরোপুরি বেরিয়ে আসি। আমরা আমাদের এই সার্চ স্পেস অর্ধেক করার সুপার পাওয়ারটাকে একটি সম্পূর্ণ অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত সমস্যার সমাধানে কাজে লাগাবো। ধরুন একটি জাহাজে করে নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে কিছু প্যাকেজ পাঠাতে হবে। আমাদের খুঁজে বের করতে হবে জাহাজের জন্য ঠিক ন্যূনতম কত ওজন ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি দরকার। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু সার্চ স্পেস কোনো দোকানের অ্যারে নয়, বরং এটি হলো জাহাজের সম্ভাব্য ক্যাপাসিটির একটি রেঞ্জ। এই অ্যাবস্ট্র্যাক্ট স্পেসে কাজ করার জন্য আমাদের প্রথমে হাই এবং লো বাউন্ডারি তৈরি করতে হবে। একটু ভেবে দেখুন, জাহাজের মিনিমাম ক্যাপাসিটি অন্তত সবচেয়ে ভারী প্যাকেজটির সমান হতেই হবে, তাই না? ধরে নিই সেটা 10। আর ম্যাক্সিমাম কত হতে পারে? যদি সব প্যাকেজ মাত্র একদিনই পাঠাতে হয়, তবে সবগুলোর ওজনের যোগফলই হবে ম্যাক্সিমাম বাউন্ড। ধরলাম সেটা 55। এবার বাইনারি সার্চের পুরো ফ্রেমওয়ার্কটাকে একটা কাস্টম কন্ডিশন দিয়ে মিলিয়ে ফেলি। বরাবরের মতোই আমরা প্রথমে মিড পয়েন্ট ক্যাপাসিটি অনুমান করি, তারপর চেক করি এই ক্যাপাসিটিতে কি আসলে নির্দিষ্ট দিনের মধ্যে সব প্যাকেজ শিপমেন্ট করা সম্ভব। যদি উত্তর হ্যাঁ হয়, আমরা সেটা স্টোর করি, কিন্তু খরচ কমাতে আরও কম ক্যাপাসিটি চেক করার জন্য বাম দিকে সার্চ করি। আর উত্তর যদি না হয়, তার মানে আমাদের আরও বড় জাহাজ লাগবে, তখন আমরা ডান দিকে গিয়ে ক্যাপাসিটি বাড়াই। পদ্ধতিটা আসলেই চমৎকার। আমরা আজকের এই আলোচনার একদম শেষে চলে এসেছি। একটু ভেবে দেখুন আজ আমরা কি দেখলাম। যদি বাইনারি সার্চ একটি বিশাল মলে নির্দিষ্ট দামের শর্ট নিমিষেই খুঁজে দিতে পারে আর জাহাজের নিখুঁত ক্যাপাসিটি বের করতে পারে, তবে সার্চ স্পেস অর্ধেক করার এই জাদুকরী পদ্ধতি দিয়ে বাস্তববিশ্বের আর কি সীমাবদ্ধতাকে অপটিমাইজ করা সম্ভব? এই প্রশ্নটি আপনাদের চিন্তার খোরাক হিসেবে রেখে গেলাম। আশা করি আজকের এই আলোচনা আপনাদের এই অসাধারণ অ্যালগরিদমিক সুপার পাওয়ারগুলো নিয়ে আরও জানতে আগ্রহী করে তুলবে।